আমি যা শুনতে চাই তা। মেজর মেজর আসলেই বাজি। মিতু অনুনয় করে বলল, পরে বলবো। মুশফিক এক পা এগিয়ে আসে, মাথাটা নিচু করে বলল, আমার আসতে কিন্তু খুব কষ্ট হয়েছে মিতুল। মুশফিকের গরম নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। সে হাত দিয়ে কাপড় খামচে ধরে বলল, যা শুনতে চান তাই বলবো, কিন্তু পরে। মিতুর অস্বস্তি দেখে মুশফিক সরে দাঁড়ায়। মিতু এক পলক মুশফিকের দিকে তাকিয়ে কাপড় নিয়ে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে লজ্জায় মুখ ঢাকে। বুকে হাত রেখে বুকের ধিমধাম করে লাফানো হৃৎপিণ্ডটা থামাতে চায় মেজর। তার জন্যে ছুটে এসেছে ভাবতেই মন পুলকিত হলো। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। মুশফিকের সাথে সবাই কথা বলছে, শুধুমাত্র মিতু ছাড়া। সে লজ্জায় ঠিকঠাক নাস্তাই করতে পারছে না। মুশফিকের গলার স্বর কানে আসলেই নাকের পাটাতন কেমন ফুলে উঠছে, সারা মুখে শিরশির লাগছে। সে উঠে চলে যায়। মিতুর চলে যাওয়াটা মুশফিক লক্ষ্য করে। নাস্তা খাওয়ার পরে সে রুমে গিয়ে মিতুকে পায় না। বিছানায় বসে মিতু অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ পরেও যখন মিতু আসে না তখন তার খুব রাগ হয়। যার জন্য এত কষ্ট করে ছুটে এসেছে, অথচ সেই লাপাত্তা। স্বামী এত কষ্ট করে এসেছে, বউ তো বুকে লেপ্টে থাকার কথা ছিল, অথচ তার বউ লজ্জায় ঠিকঠাক তার দিকে তাকাতেই পারে না। সে নিশ্চিত যে এখনো লজ্জায় লুকিয়ে আছে। মুশফিক কয়েকবার দরজার সামনে গিয়েছে, কিন্তু কি বলে ডাকবে, লজ্জায় ডাকতেও পারছে না। কিছুক্ষণ পরে মিতু রুমে আসে। হালকা নীল থ্রি পিস পরনে, ঠিক নীল পরীর মতোই লাগছে। ফর্সা গায়ে নীলের আবরণ চোখে লাগার মতো। মিতু দরজার কাছে এসে বোকা বোকা হাসি দিয়ে মুশফিকের দিকে তাকায়। মুশফিক উঠে দাঁড়ায়, ক্ষিপ্ত পা ফেলে দরজার কাছে গিয়ে দরজা আটকে দেয়। মিতুর হাত ধরে বলল, আমি একা একা বসেছিলাম। মুশফিকের রাগী চেহারা দেখে সে ভয়ে ভয়ে বলল, সরি। আমি আজ থেকে এত সমস্যা, আমি চলে যাই তাহলে। মিতু ভয়ে মুশফিকের হাত ধরে বলল, না। মুশফিক মিতুর ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও মিতু? মিতু দম আটকে ফেলল। আপনি আমার কাছে থাকুন। এতক্ষণ পালিয়েছিলে কেন? মিতু আস্তে করে বলল, লজ্জা লাগছিল। মুশফিক মিতুর হাতের উল্টো পিঠে নিজের আঙ্গুল ঘষে বলল, আমি কি চলে যাব? মুশফিকের ছোঁয়ায় মিতুর কেমন ছটফট লাগে। সে ফিসফিস করে বলল, না। তাহলে আমার কথা শুনতে হবে। কি কথা? মুশফিক আরেকটু কাছে আসে। পুরুষালী তীব্র ঘ্রাণে মিতুর গা কেঁপে যায়। মুশফিক আস্তে করে বলল, একটা শাড়ি পরো না, শাড়ি আমার খুব পছন্দ। আজকের মুশফিক আর প্রথম দিনের মুশফিকের মাঝে আকাশ পাতাল ব্যবধান। এই যে কি অবলীলায় শাড়ির পরার কথা বলল। মিতু ড্যাব ড্যাব করে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক সহজে বলে ফেললেও মিতু সেটা হজম করতে পারছে না। চোখ পিটপিট করে নিজের লজ্জা লুকাতে চায়, কিন্তু চেহারার হাবভাব কি লুকানো যায়। মিতুর এমন লজ্জা মাখা কাচুমাচু চেহারা দেখে মুশফিকের মুখের হাসি চওড়া হয়। আস্তে করে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? তাহলে থাক, পড়া লাগবে না। মিতু জলদি মাথা নেড়ে বলল, না না, পরবো। মুশফিক দাম্ভিক হাসি দেয়। গুড গার্ল। মুশফিক নিজেই শাড়ি পরতে বলেছে। সে না পরলে, কথা অমান্য করলে বেয়াদবি হবে। মিতু চায় না মেজরের মনক্ষুণ্ণ হোক, তার জন্য এত দূর থেকে ছুটে এসেছে। মিতু মুশফিকের জন্য চা নিয়ে আসে। নীলু বানু এসে মুশফিকের পাশে বসে। তা ভাই, আমার বোন কি এমন জাদু কইরা নিল যে না বইলাই ছুটে আইলা? ওনার প্রশ্ন শুনে তাদের দুজনার চোখাচোখি হয়। মেজর কেমন সন্ধানী চোখে তাকায়। আসলে মিতু তাকে জাদু করেছে, তা না হলে একদিনের ছুটিতে কখনো বাসায় আসেনি। অথচ আজকে ছুটে এলো কেন? এই মেয়েটার জন্যই তো, তাই না? মুশফিকের দিকে তাকিয়ে মিতু ভাবে সে কিভাবে জাদু করবে। এখনো তো ভালো করে কথাই হলো না। জাদুর মন্ত্র দেয়া তো দূরের কথা। মুশফিক নীলু বানুর দিকে তাকিয়ে বলল, দাদি, আপনার নাতনি মস্ত বড় জাদুকর। মুশফিকের কথায় নীলু বানু হু হু করে হেসে উঠল। তা তো দেখতেই পাচ্ছি। ঠিকঠাক যত্ন নিও ভাই, যেন সামনের মাসে সুখবর শুনি। দাদির কথা শুনে মুশফিক স্থির চোখে তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে। সুখবর পাওয়ার মতো সম্পর্ক আদৌ তাদের হয়নি, আর কবে হবে তাও ঠিক বলা যাচ্ছে না। বউ যে লাজুক, দেখা যাবে কাছে গেলেই কেঁদে উঠবে। লজ্জায় মিতুর কান দিয়ে ধোয়া বের হয়। কি বলছে এসব? মুশফিকের চোখের দৃষ্টি দেখে বুকের ভেতরটা হিম হয়ে যায়। হাতের আঙ্গুল কুটে বলল, দাদি কি বলো এসব? নীলুবানু রসিক মানুষ, উনি বলল, তুই কি লজ্জা পাইতেছিস? কি ও ভাই, লজ্জা টজ্জা কমে নাই কেন? মুশফিক হাসে। মিতুকে আপাদমস্তক লক্ষ্য করতে করতে বলল, কমে যাবে আস্তে আস্তে। মিতু অধৈর্য হয়ে বলল, উফ দাদি, তুমি যাও। কেন? আমি থাকাতে কি তুই লজ্জা পাইতেছিস? মুশফিক ঠোঁট টিপে হাসছে। মিতু সেই হাসি লক্ষ্য করে রুম ছেড়ে তার মায়ের কাছে রান্নাঘরে চলে যায়। জামাই আসার উপলক্ষে মহিমা বেগম হরেক রকমের রান্নার আয়োজন করেছে। মিতু মায়ের কাছে দাঁড়িয়ে বলল, এত কিছু রান্না করার কি দরকার আম্মু? মহিমা বেগম মেয়ের কথায় ভ্রু কুচকায়। এই মেয়ে আসলে বলদ। নতুন জামাই আসলে কি তাকে এক পদ তরকারি দিয়ে ভাত দেওয়া যাবে? উনি বলল, নতুন জামাই, ভালো মতো আদর আপ্যায়ন করা লাগবে। উনি তো এত খায় না,
ডায়েট করে তাই অল্প খায়। যতটুকুই খাক, আয়োজন তো করাই লাগবে। আমি তোমাকে সাহায্য করি? না না, আজকে রান্নাঘরে আসার দরকার নেই। তুই মুশফিকের কাছে যা, কিছু লাগবে কিনা দেখ। সন্ধ্যায় নাকি চলে যাবে, একদিনের ছুটিতে এসেছে। কোনটা রেখে কোনটা খেতে দেই বলতো? মহিমা বেগম আরো নানান কথা বলছেন, কিন্তু মিতুর মাথায় একটা কথাই গেঁথে গেল। একদিনের জন্য এসেছে সে। ধীর পায়ে রুমে ফিরে আসে। সন্ধ্যায় চলে যাবে, এইটুকু সময় দূরে থাকবে কেন? নীলুবানু আর মুশফিক তখনও কথা বলছে। মুশফিকের দিকে তাকিয়ে মিতুর বুকে অজানা ব্যথারা হু হু করে ডাকে। সে বিষণ্ণ চোখে মুশফিকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে নীলুবানু চলে যায়। মুশফিক উঠে দরজা আটকে দেয়। মিতু চমকে উঠে বলল, কি হলো? দরজা আটকালেন কেন? মুশফিক তীব্রভাবে মিতুর দিকে তাকায়। চোখের ভাষা মিতুর বোধগম্য হয় না, কিন্তু পা থেকে মাথা কেঁপে ওঠে। মুশফিক তখন থেকে মিতুর বিষণ্ণ চেহারাটা লক্ষ্য করেছে। সে বলল, দরজাটা আটকানো স্বামীর দায়িত্ব, তাই আটকেছি। মিতু হতভম্ব হয়ে বলল, এই কথা কে বলেছে আপনাকে? কে বলতে হবে কেন? স্ত্রীর সাথে একান্তে কথা বললে নিশ্চয়ই দরজা খুলে কথা বলা সম্ভব না। মিতু মিহিয়ে যায়। কি এমন কথা যা দরজা আটকে বলতে হবে? নাকি তখন দাদির বলা সুখবরের জন্য এমন করছে? মুহূর্তেই তার গলা শুকিয়ে যায়। ভয়ার্ত চোখে মুশফিকের দিকে তাকিয়ে তার মনের কথা বোঝার চেষ্টা করে। মিতু মুশফিকের মনের কথা বুঝতে পারল কিনা জানি না, কিন্তু ট্রেনিং প্রাপ্ত দক্ষ মুশফিক ঠিকই মিতুর চোখের ভাষা বুঝে নিল। মিতু, আমাদের দুজনের সম্মতি ছাড়া কিছুই হবে না, রিল্যাক্স হও। মুশফিক মিতুর মনের ভাব বুঝে ফেলাতে মিতু মাথা নিচু করে টপিক বদলায়। আপনি নাকি আজকেই চলে যাবেন? মুশফিক ছোট করে বলল, কেন? আমার তো ছুটি নেই মিতু। কালকে অপারেশন থেকে ফেরার পরে আজকের দিনটা লিভ দেয় বিশ্রামের জন্য। আমি সেই দিনটা তোমাকে দিয়েছি, হাসি মুখটা যেন কাঁদো কাঁদো না হয়, এজন্যই। প্রচন্ড বাতাসে যেমন গাছপালা হু হু করে নড়ে ওঠে, তেমনি সুখের এক ঝংকার তুলা বাতাসে মিতুর সারা শরীর সুখে ভরে যায়। সে মুগ্ধ হয়ে মুশফিকের দিকে তাকিয়ে বলল, এত কষ্ট করে আসার দরকার কি ছিল না? না আসলে তো জানতে পারতাম না কেউ একজন আমার জন্য কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলে। ফোন দিলেই তো আর কেউ কাঁদে না। নেটওয়ার্ক ছিল না। আমাকে বলে গেলেই তো চিন্তা হতো না। আমার জন্য চিন্তা হয়? হওয়ার কথা না? কি জানি। মেজর, আপনার জানার কথা ছিল। মুশফিক মুচকি হাসে। দীপ্তিময় চোখ দুটো দিয়ে মিতুকে দেখে যায়। তখন মহিমা বেগম মিতুকে ডাকলে মিতু চলে যায়। মুশফিক বিছানায় বসার পর এত ক্লান্ত লাগে যে সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে মিতু রুমে এসে দেখে মুশফিক ঘুমিয়ে গিয়েছে। সোজা হয়ে শুয়ে কপালের উপর একটা হাত দিয়ে রেখেছে। মুশফিককে দেখে বোঝা যাচ্ছে সে খুব ক্লান্ত। মিতুর খুব মায়া হলো, ইচ্ছে করলো মুশফিকের কপালে হাত বুলিয়ে দিতে, কিন্তু তাদের সম্পর্কটা যে ওই পর্যায়ে যায়নি। মিতু অনেকক্ষণ দাঁড়িয়ে ঘুমন্ত মেজরকে দেখে। জাগ্রত অবস্থায় তো ভালো করে তাকাতেই পারে না। তার কেন জানি মেজরকে ভয় লাগে। উনি কাছে এলে হাত পা ঠান্ডা হয়ে যায়। অজানা শিহরণে বুক ধুকপুক করে। মুশফিক ঘুমিয়ে থাকতে থাকতে মিতু নিঃশব্দে কাপড় দিয়ে বাথরুমে চলে যায়। গোসল শেষ করে শাড়ি পরতে গিয়ে বিপাকে পড়ে। বাথরুমে সে কোনোভাবেই পড়তে পারবে না। দরজা খুলে দেখে মুশফিক তখনও ঘুমিয়ে আছে। সে আস্তে করে বেরিয়ে আসে, জলদি শাড়ি পরা আরম্ভ করে। একটু পরে পরে মুশফিকের দিকে তাকাচ্ছে, জেগে গিয়েছে কিনা। শাড়ি পরা শেষে মিতুর চুল শুকায়। হালকা একটু সাজার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে যায়। কানে ঝুমকা পরার পরে আয়না দিয়েই দেখে মুশফিক উঠে বসেছে। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে শিকারী একজোড়া চোখ তাকে পরখ করে যাচ্ছে। সবুজ শাড়িতে মিতুর পুতুলের মতো লাগছে। মুশফিক এগিয়ে আসে। মিতু বলল, পড়েছি। মুশফিক তখনও মিতুকে গভীর চোখে দেখে যাচ্ছে। ছোট করে বলল, সুন্দর লাগছে। ধন্যবাদ। মুশফিকের দৃষ্টি নড়চড় হচ্ছে না। মিতু মিহিয়ে যায়। মুশফিক তেজি চোখে বুকের এফর ওফর করে তাকিয়ে থেকে ঘন গলায় বলল, তুমি কি আমাকে মিস করছো? মিতুর তার বাকচাটুলতা হারায়। মুশফিকের তরাজ গলার স্বরে কথা বলার শক্তি ফুরোয়। বুকে পাখি ছটফটিয়ে অজানা ভাষায় তার মনোভাব প্রকাশ করে। মিতুকে চুপ করে থাকতে দেখে মুশফিক এগিয়ে আসে। দূরে দাঁড়ায়, অথচ মিতুর গায়ে যেন আগ্নেয়গিরির লাভা লাগে। সে ছটফটিয়ে ওঠে, কাপা কাপা চোখে তাকায়। মুশফিক খুব যত্নে মিতুর কানে ঝুমকায় আলতো ধাক্কা দেয়। মিতু কেঁপে ওঠে। তার এমন প্রতিক্রিয়া দেখে মুশফিক ফিসফিস করে বলল, আমাকে এত ভয় পাও কেন মেয়ে? মুশফিকের ফিসফিস করে বলা কথাগুলো যেন মিতুকে গভীর সমুদ্র থেকে চুবিয়ে তুলে। সে মাথা নিচু করে বলল, জানি না। মুশফিক মিতুর ডাগর আখিতে তাকিয়ে বলল, তুমি খুব সুন্দর মিতু। মিতু থরথর করে কাঁপে। মুশফিক মিতুর গালে হাত ছুঁয়ে বলে, আমি কোনো রাক্ষস না যে এভাবে কাঁদতে হবে। ভয় পাচ্ছ কেন? মিতু আস্তে করে বলল, এখন থেকে ফোন দেবেন তো? মুশফিক মিতুর গাল ঘষে দেয়। গম্ভীর গলায় বলল, দেব। মিতু ফিসফিস করে বলল, আপনি আমাকে মিস করেন? মুশফিকের পুরুষালী ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। খুব।
মিতু গাল ফুলিয়ে বলল, মিথ্যা কথা। তাই? মিস করলে তো ফোন দিতেন। মুশফিক তার আঙ্গুলের ভাঁজে মিতুর আঙ্গুল জড়িয়ে ধরে বলল, কিস করলেই ফোন করে জানাতে হবে? মাঝে মাঝে কিছু কিছু মুহূর্ত একা কাটানোতেও মজা আছে। এই যে আমি তোমাকে কিস করে তোমার কথা অসংখ্য বার ভেবেছি। মিতু মুশফিকের দিকে তাকায়। মুশফিক বলল, আমি যেহেতু মেজর তাই আমার উপর দায়িত্ব বেশি। ফোন না দিলে টেনশন করার দরকার নেই। আমার জন্য কান্নাকাটি করার কোনো দরকার নেই। আমার জন্য কান্নাকাটি করার কোনো দরকার নেই। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের সব কথা তাকে ভীষণ সুখ দেয়। যাওয়ার সময় ঘনিয়ে আসে। মুশফিক সবার থেকে বিদায় নেয়। মিতুর দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, চলে যাচ্ছি। মিতুর চোখের দিকে তাকিয়ে মনে হয় এখনই কেঁদে দেবে। মুশফিক দাঁড়ায় না, গম্ভীর মুখে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে মিতুর মোবাইলে মেসেজ আসে। অনেক কিছু পাওনা রইল মিতুল, সব সুদে আসলে পূরণ করব। এবার ভালো ছেলে হয়ে থেকেছি, আরেকবার কিন্তু একটু ভালো থাকবো না। যখন সেনাদের সামনে দিয়ে মুশফিক হেঁটে যায় তখন সবাই শ্রদ্ধা ভরা চোখে তার দিকে তাকিয়ে থাকে। কাজের প্রতি ভক্তি, দেশের প্রতি ভালোবাসায়, ব্যক্তিত্ব সব মিলিয়ে সবাই তাকে আদর্শ মনে করে, তাকে অনুসরণ করার চেষ্টা করে। সৈনিকদের সামনে মুশফিক সবসময় তার ব্যক্তিত্ব বজায় রেখে চলেছে, কিন্তু আজকে তার মনের আকাশে একটুও সূর্যের দেখা নেই। ঘন কালো মেঘের ঘনঘটায় সবকিছু ছেয়ে আছে। ঘুটঘুটে অন্ধকারে চারিপাশ নিস্তব্ধ হয়ে আছে। বুকের ভেতরটা অশান্তিরা তোলপাড় করে দিচ্ছে। এই গম্ভীর দাম্ভিক মুশফিক ছটফট করে ওঠে। আগে কখনো এমন হয়নি। এই এমন হওয়ার জন্য দায়ী চঞ্চল মেয়েটা, যে কিনা খাতা কলমে তার একান্ত নিজের। চঞ্চল মেয়েটা খুব যত্ন করে তার মনে ঝড় লাগিয়ে দিয়েছে, অথচ তাদের এখনো প্রেম হয়নি, কাছে আসা হয়নি, নিবিড় করে ছুঁয়ে দেওয়া হয়নি। তারপরও মনের এই তোলপাড় কিসের জন্যে? বুকের ভিতর আগুন জ্বলছে দাবানলের মতো দাউ দাউ করে। রাতে বাড়ি ফিরে মিতুকে ফোন দেয়। তার ফোন দেওয়াও সীমিত। অন্য হাজবেন্ডদের মতো সারাদিন ফোন দেওয়ার ধাত তার নেই। মিস করলেই কেন ফোন দিতে হবে? চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারলে এই সামান্য কথা বলে কি মনের আশা মিটবে? ঢাকা থেকে আসার আজকে 40তম দিন। এই 40 দিনে তাদের কথা হয়েছে হাতে গোনা কয়েকবার। মুশফিক চাইতো মিতু ফোন দিক, কিন্তু মিতু ফোন দেয়নি। মেজরের বুঝতে অসুবিধা হয় না যে তার স্ত্রী অভিমানে টইটুম্বর হয়ে আছে, কিন্তু অভিমান ভাঙাবে কি করে? সে যে খুব দূরে। আগামী 9 মাস কোনো ছুটি নেই যে বাড়ি যাবে। মিতু ফোন রিসিভ করলে মুশফিক বলল, কেমন আছো? ভালো। পড়ালেখা কেমন হচ্ছে? মিতু ও পাথর স্বরে বলল, ভালো। মুশফিক মুচকি হাসে। মিতুর রাগের পারদ তাকে ছুঁয়ে যাচ্ছে। তারপর আর কি খবর? কিছু না। তুমি রাগ করতেও জানো? না। মুশফিক কিছুটা থেমে বলল, কথা বলতে চাইছো না মিতুল? না, এইটুকু কথা বলে আমার আর্টস মেটে না। বুকে চলমান রক্তক্ষরণ আর বাড়াতে চাই না। কথা না বললেই ভালো, রক্তক্ষরণ সীমিত হয়। আপনি খুব খারাপ, পাষাণ। আমি আপনাকে একটুও ভালোবাসি না। আই হেট ইউ মেজর। মিতুর কথাটা মুশফিকের অন্তর ছুঁয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি এত কষ্ট দিই তোমায়? এবার মিতু নিজের দিশা হারায়। শক্ত খোলস সরিয়ে সশব্দে কেঁদে ওঠে। ম্যাচিউর মেয়ের মন যেন অবুঝপানায় ভরে যায়। সে ফুপিয়ে ফুপিয়ে বলল। মিতু লাইন বিচ্ছিন্ন করে দেয়। মুশফিক তারপরেও মোবাইলটা কানে নিয়ে বসে থাকে। দায়িত্বে কর্মরত এক অফিসারের যে কত দায়িত্ব তা অন্য কাউকে বোঝানো সম্ভব না। কিভাবে বোঝাবে? পরিকল্পনা যে অন্য কাউকে বলা নিষেধ, এটা গোপনীয়তা। মিতু যে তাকে খুব চাইছে তা অভিমানের ফাঁক গলে নিঃশব্দে তাকে জানিয়ে যায় মন পাখি। মুশফিকা যে মিতুকে খুব চায় তা কি মেয়েটা জানে? জানবে কি করে? মেজর যে কখনো বলেনি। ফোনে 2-1 মিনিট কথা ছাড়া আর কিছুই হয়নি। সে কটেজের বারান্দায় এসে বসে। চোখের পর্দায় ভেসে ওঠে ফর্সা কোমল রমণীর শাড়ি পরার দৃশ্য, যা কিনা এখনো হৃদয় কাঁপিয়ে দেয়। সে চোখ বন্ধ করে নেয়। সেদিন সে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ দরজা খোলার শব্দে সতর্ক ট্রেনিংপ্রাপ্ত মেজরের ঘুম ভেঙে যায়। বাথরুমের দরজা দিয়ে মিতু বেরিয়ে আসে, গায়ে কোনো রকম শাড়ি জড়ানো। মিতু মুশফিকের দিকে তাকানোর আগেই মুশফিক আবারও চোখ বন্ধ করে নেয়। মিতু শাড়িটা আবার প্রথম থেকে পরার চেষ্টা করে। ফর্সা শরীর, পেলব, নরম দেহের অধিকারী মেয়েটা একান্তই তার নিজের। কখনো কোনো নারীর দিকে পূর্ণ দৃষ্টি না ফেলা মুশফিক মিতুর আদুল উদরের দিকে দৃষ্টি সরাতে পারল না। তৃষ্ণার্ত পাখির মতো এইটুকু দেহই প্রাণ ভরে দেখতে লাগলো। সে মনকে বুঝালো এভাবে দেখা অন্যায়, পাপ, কিন্তু মন তাকে ধমকালো, বলল, ইস, মেয়েটা তোর বউ রে গাধা, দেখলে কিচ্ছু হবে না, চুপচাপ দেখ। অন্য মেয়ে হলে অবশ্যই পাপ হতো, কিন্তু এই রমণী তোর বউ। মনের কথায় মুশফিক শুকনো ঢোক গিলেছে। বুকের ভেতর তখন অন্যরকম ঝড়।
পুরুষালী দেহ মন তখন আন্দোলন শুরু করে। সে শক্ত হয়ে বিছানায় শুয়ে থাকে। এই মেয়েটা অতি গম্ভীর সংযত মেজরের বুকে ঝড় তুলে ফেলেছে, যা আর কেউ পারেনি। অবশ্য আর কারো দিকে সে এমন চোখে তাকায়নি। মুশফিকের মনে হয়েছিল মিতুর উদর তাকে হাতছানি দিয়ে ডাকছে। ইচ্ছে করছে বলিষ্ঠ হাতে মিতুকে শক্ত করে পাথর কঠিন বুকে পিষ্ট করে দিতে, কিন্তু সে নিজেকে খুব সামলে নিয়েছে। একটুও ছুঁয়ে দেখেনি, মিতুকে বুঝতে দিয়েছে। সেই দৃশ্য এখনো চোখে ভাসে। মুশফিকের কেমন লাগে। ঘুমন্ত ব্যাঙাচি ফুসফুস করে জেগে ওঠে, হাত দিয়ে চুল টেনে মুখ দিয়ে অস্পষ্ট করে বলল, উফ মিতুল। কাক ডাকা ভোর। চারিদিকে তখনও অন্ধকার। মিতু নামাজ পড়েছে। আজকাল নামাজে মোনাজাতে বসলেই না চাইতে মুশফিকের জন্য দোয়া চায় বিস্তর, অথচ মানুষটার প্রতি তার এক আকাশ অভিমান। মাঝে মাঝে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করে। ইস, বিয়ের আগে কত কি ভেবেছে, কিন্তু এখন কিছুই হচ্ছে না। ভেবেছিল আর্মিরা বুঝি খুব রোমান্টিক আর বউ ঘেঁষা টাইপ হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে আর্মিরা আনরোমান্টিক, অযত্নশীল আর খুব খারাপ হয়। বিশেষ করে তার মেজর। এই যে কিছুদিন পরে পরে একটু ফোন দেয়, এতে কি হয়? এইটুকু কথা বলে মিতুর মন আরো বেশি খারাপ হয়। গম্ভীর হাসকি স্বরটা আরো বেশি সময় ধরে শুনতে ইচ্ছে করে, অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু মুশফিক কেমন যেন 2 মিনিটের বেশি একটুও কথা বলে না। সেদিন যাওয়ার সময় বলেছিল প্রতিদিন ফোন দিবে, কিন্তু মুশফিক ফোন দেয়নি। মেজর কথা দিয়ে কথা রাখেনি। সে চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ফোন আসে না। মেজরের প্রতি তার খুব রাগ, খুব। মহিমা বেগম সকালে নাস্তা বানাচ্ছে, এমন সময় কলিং বেল বাজে। উনি গলা ছেড়ে মিতুকে ডাকে। মিতুর হাতে তখন উপন্যাসের বই, নাম বাবলি। সে বই রেখে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা 2 মানব মানবীকে দেখে মিতু অবাক হয়, কিন্তু মুহূর্তেই অবাকের রেশ লুকিয়ে সাহেরা বেগমকে জড়িয়ে ধরে। চঞ্চল হরিণী কলকলে কণ্ঠে বলল, মা ভালো আছেন? সাহেরা বেগম মিতুকে বলল। ভালো আছি, তুমি কেমন আছো? মিতু আর চোখে মুশফিকের দিকে তাকায়। সাহেরা বেগমের হাত ধরে বলল। মুশফিক চুপচাপ তার মাকে অনুসরণ করে। গম্ভীর মুখে বারবার মিতুর দিকে তাকাচ্ছে। মেয়েটা তার সাথে কথা বলছে না কেন? ওদের বাসায় এসেছে, অথচ তার কোনো রা নেই। সে দাম্ভিকতার সাথে সোফায় বসে। মিতুর এড়িয়ে যাওয়ায় মেজরের খুব রাগ হলো। রাগে নাকার পাটাতন ফুলে উঠল। চুপচাপ নিজেকে সংযত করতে চাইল। মিতু তার উপর রেগে আছে। এই মুহূর্তে সে যদি রাগ করে তো পরিস্থিতি বিগড়ে যাবে। মুশফিক মিতুর দিকে তাকিয়ে দেখে মিতু আর চোখে তার দিকে তাকাচ্ছে। মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। মিতু মুশফিকের ঠোঁটের হাসি দেখে চুপচাপ রুমে চলে যায়। হঠাৎ করে মুশফিক আর সাহেরা বেগম আসার কারণ বোধগম্য হচ্ছে না। কিছুক্ষণ পরে মহিমা বেগম এসে মিতুকে জানায় ব্যাগ গুছাতে। মায়ের কথায় মিতুর ভ্রু কুঁচকে যায়। মায়ের দিকে লক্ষ্য করে দেখে মহিমা বেগমের চোখ ছলছল করছে। মিতু কিছু বলার আগে উনি বললেন মুশফিক তাকে খাগড়াছড়ি নিয়ে যাবে। মিতু মাথা নেড়ে না করে, চোখের পানি গাল বেয়ে নেমে যায়। মহিমা বেগম কান্না চেপে বলল, মুশফিক নিতে চাইছে, যাব না মানে কি? মিতু রাগী কণ্ঠে জোরেই বলল, ও নিতে চাইলেই আমি যাব কেন? ওর কথায় উঠবোস করব কেন? আমি পারবো না। মহিমা বেগম মিতুকে থামিয়ে বলল, মুশফিক তোর স্বামী, ওর কথাই শুনতে হবে। বেয়াদবি করবি না মিতু। মিতু ফুপিয়ে ওঠে। খাগড়াছড়ি চলে যাওয়া মানে পরিবার থেকে অনেক দূরে চলে যাওয়া, অথচ সে এখনো প্রস্তুত না। মিতু তার মাকে জড়িয়ে ধরে বলল, মা আমি তোমাদের ছেড়ে যাব না। তখনই সায়রা বেগম আসে। মিতু তার মাকে জড়িয়ে ধরে মামে অজর ধারায় কাঁদতে দেখে উনি চুপচাপ মিতুর মাথায় হাত বুলায়। মিতু তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মা আমি যাব না। সাহেরা বেগম মিতুকে বোঝানোর জন্য বলল, আমি জানি মা, হঠাৎ করে এত দূরে যাওয়ার কথায় তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার স্বামীর ব্যাপারটাও তো দেখতে হয়, তাই না? আগামী কয়েক মাস মুশফিকের কোনো ছুটি নেই। তুমি যদি না বোঝো তাহলে কিভাবে হবে? স্বামী স্ত্রী দুজনকে বুঝতে না পারলে সংসারে শান্তি আসবে না। মিতু কিভাবে বলবে? তাদের দুজনে এখনো একটুও কাছে আসেনি, হয়েছে না কোনো বন্ধুত্ব। এই মানুষটার কাছে যেতেই অস্বস্তি। উনি যেমন নিজের চারিপাশে শক্ত আবরণ বানিয়ে রেখেছে, এই আবরণ ভেদ করে সে মুশফিকের অন্তর ছুঁতে পারছে না। সে ফুপিয়ে ওঠে, মাথা নেড়ে বলে, আমি যাব না। সাহেরা বেগম আর মহিমা দুজনে মিলিয়ে বুঝিয়েও মিতুকে রাজি করাতে পারে না। মহিমা বেগম হাল ছেড়ে বলল, কি করব আপা? সাহেরা বেগম ওনাকে নিয়ে বাহিরে আসে। মুশফিক রাজি করাবে। দুজন বিষণ্ণ মুখে বেরিয়ে আসতে দেখে মুশফিক কিছু আঁচ করে। সাহেরা বেগম তার পাশে এসে বসে। সে গম্ভীর দৃষ্টি ফেলাতে উনি বলল, রাজি করাতে পারছি না, মিতু কোনোভাবেই যেতে রাজি না। মায়ের কথা শুনে গম্ভীর চেহারা আরো গম্ভীর হয়। সে কখনো ভাবেনি মিতু এমন প্রত্যাখ্যান করবে।
সাধারণত মেয়েরা স্বামীর সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু মিতু চাইছে না কেন? সেটা কি তার উপরের অভিমান থেকে? মুশফিক যে কিনা দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মেজর, সে কি এত সহজে হাল ছাড়বে? সে উঠে দাঁড়ায়, আস্তে করে মিতুর রুমে ঢুকে পর্দা টেনে দেয়। মিতু মুশফিকের দিকে তাকায়, চোখের পানি গাল ভিজিয়ে যাচ্ছে। মুশফিক চুপচাপ সামনে দাঁড়িয়ে মিতুকে দেখতে থাকে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আবারও ফুপিয়ে ওঠে, কান্নার তোড়ে ঠোঁটে মৃদু কেঁপে ওঠে, ভেজা গলায় অস্পষ্ট করে বলল, আব্বু আম্মুকে ছেড়ে যাবো না। মুশফিক তীক্ষ্ণ চোখে মিতুর দিকে তাকিয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলল, কেন? আব্বু আম্মুকে ছেড়ে যাবো না। বিয়ে হয়ে গেছে, সেটা তো যেতেই হবে। না। মুশফিক তার বলিষ্ঠ শক্ত হাত বাড়িয়ে মিতুর চোখের পানি মুছে পাশে বসে বলল। মিতু চুপচাপ মুশফিকের দিকে তাকায়। মুশফিক বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।